বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসরুম, মহিলা কলেজ, চট্টগ্রাম, শ্রেণী বিএ, দ্বিতীয় বর্ষ, বিষয় মনোবিজ্ঞান, তৃতীয় পত্র, বিষয়ের শিরোনাম বিকাশমূলক বিজ্ঞান। আলোচনায় এই মুহূর্তে আছি আমি তোমাদের সঙ্গে শাহনাজ পারভীন। শিক্ষার্থী, নিশ্চয়ই ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় চলছো, বাসায় থাকছো। এই কথাগুলো আমাদের মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ, অভ্যস্ত সব করে দিতে হবে, কারণ এটাতেই ভালো থাকা যাবে। সৃষ্টিকর্তার উপর ভরসা করে এই নিয়মগুলো মেনে চললেই আমরা ভালো থাকবো আশা করছি। সেই জন্য অভ্যাস, ঠোঁটস্থ, মুখস্থ সব করতে হবে আমাদের এই কথাগুলো। যাই হোক, আমরা পড়াশোনায় আসি। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম শৈশবকালের সামাজিক বিকাশ। সামাজিক বিকাশের মধ্যে ছিল সামাজিক আচরণের রূপ, যেটা বলছে সেখানে দুই রকম পেয়েছিলাম আমরা আচরণ। একটা ছিল সামাজিক আচরণ আর একটা ছিল অসামাজিক আচরণ। আজকে আমরা তার পরবর্তী আলোচনায় চলে যাব, শৈশবকালের খেলাধুলা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শৈশবকালের খেলাধুলা। মূল বিষয়বস্তু তাহলে কি হলো? শৈশবকালের খেলাধুলা। খেলাধুলাটা আসলে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। খেলার মাধ্যমেই শিশুর জন্মগতভাবে এটা হয়ে থাকে। খেলার যে বৈশিষ্ট্য, এটা জন্মগতভাবেই শিশু পেয়ে থাকে। আস্তে আস্তে সামাজিক হওয়ার সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন খেলার সঙ্গে সে একাত্মতা ঘোষণা করে এবং সমাজের খেলাগুলোকে, খেলার নিয়ম নীতি মেনে সে খেলা করে। এই খেলার প্রথমে আসি আমরা খেলার গুরুত্ব। শৈশবকালের খেলাধুলা যেগুলো, তার মধ্যে আমরা প্রথম যেটা বলবো যে এই যে শৈশবকালের খেলাধুলা, সেই খেলাধুলার গুরুত্বটা কী। খেলাধুলার গুরুত্ব যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে অনেকগুলো গুরুত্ব আছে। তার মধ্যে শারীরিক বিকাশ ঘটবে, আমাদের দ্বন্দ্ব নিরসন হবে, শিক্ষাক্ষেত্রে বিকাশ ঘটবে, চিকিৎসা ক্ষেত্রে বিকাশ ঘটবে এই খেলাধুলার মাধ্যমে, মানসিক চাহিদা পূরণ হবে, সামাজিকরণ ঘটবে, নৈতিক বিকাশ ঘটবে, পরিজ্ঞানের বিকাশ ঘটবে এবং বুদ্ধির বিকাশ ঘটবে। তাহলে আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি। বিষয়গুলি কেমন? শারীরিক বিকাশটা কিভাবে ঘটবে? শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের পেশি এবং অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে খেলা সক্রিয় ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে চোখ, বাহু, হাতের আঙ্গুল সঞ্চালনের সমন্বয় সাধন করতে শেখে। ছোটোবেলায় যখন শিশু খেলে তখন তার চোখ, বাহু, হাতের আঙ্গুল এগুলো যে সঞ্চালন এবং সমন্বয় সাধন, সেগুলো শৈশবকালের খেলা থেকে শিশু শিখে থাকে। 2 নম্বর আসছে দ্বন্দ্ব নিরসনের খেলা। দ্বন্দ্ব নিরসন কিভাবে হয় দেখো। 2.5 থেকে 4 বছরের শিশুদের মানসিক জীবন অস্থিরতা ও দ্বন্দ্বে ভরা থাকে। এ সময় তাদের অনুভূতিগুলো অত্যন্ত প্রবল এবং ক্ষণস্থায়ী হয়, অর্থাৎ অল্প সময় স্থায়ী হয় কিন্তু প্রবল হয়। অপরিণত বয়সের দরুন সে তার ক্ষণিকের ভাবাবেগে সহজেই বিচলিত হয়ে পড়ে। বয়সটা কম, সেই জন্য সামান্য সময়ের জন্য হলেও তার যে আবেগ তৈরি হয় এটা প্রচণ্ড থাকে, প্রবল থাকে। শিশু, মনোবিজ্ঞানীগণ মনে করেন যে শিশুর এই প্রক্ষোভকে দমন করলে পরিণামে শিশুর জীবনে নানা রকম সমস্যা দেখা দেয়। অর্থাৎ এই সময় যদি শিশুকে আমরা না বলতে থাকি, শিশুর কাজগুলোকে যদি আমরা নিরুৎসাহিত করি বা দমন করি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে নানা রকম সমস্যায় শিশুটি ভুগবে। স্বতঃস্ফূর্ত খেলাধুলার মাধ্যমে শিশু তার অনুভূতি, জীবনের সুখে শান্তি লাভ করে। মানে স্বতঃস্ফূর্তভাবে যদি শিশুটিকে খেলাধুলা করতে দেওয়া যায়
তাহলে তার যে কখনো সুখ কখনো দুঃখ এই এই বিষয়টা সে গ্রহণ করতে শেখে। 3 নম্বর আসো, শিক্ষাক্ষেত্রে খেলাধুলা কীভাবে গুরুত্ব আরোপ করছে দেখো। খেলার মাধ্যমে শিশু তার জানার ও শেখার আগ্রহ পরিতৃপ্ত করে। শিশু শিক্ষার ক্ষেত্রে যারাই মনস্তাত্ত্বিক পদ্ধতিতে কাজ করেছেন তাদের সকলেই খেলার অসীম মূল্যের স্বীকৃতি দিয়ে গেছেন। খেলার মাধ্যমে শিক্ষাদানের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সাথে সাথে খেলার উপকরণগুলো জটিল হয়। 3 বছরের ছেলেমেয়েরা কাঠের ব্লক দিয়ে সিঁড়ি তৈরি করতে শেখে, কাদা দিয়ে খেলতে শেখে, রং তুলি দিয়ে এলোমেলো আঁকতে শেখে। আবার 5 বছর বয়সে শিশুরা কাঠ কাটতে, সাই করে পেরেক বসাতে ভালোবাসে। অর্থাৎ এক এক বয়স যখন তার বাড়বে তার কাজের জটিলতাও বাড়বে, খেলার জটিলতাও বাড়বে। এই জটিলতার মাধ্যমে সে কিন্তু সমস্যার সমাধান শিখে যাচ্ছে, জটিল সমস্যার সমাধান শিখে যাচ্ছে। তাহলে এখানেই কিন্তু শিক্ষা চলে আসলো। খেলার মাধ্যমে শিশু অন্যের সাথে নিজেকে তুলনা করতে শেখে, অন্যদের তুলনায় তার দক্ষতা ও ক্ষমতা সম্পর্কে বাস্তব ধারণাও লাভ করে। অন্যের চেয়ে আমি ভালো কি মন্দ সেই বিষয়টাও কিন্তু শিশুটি জানতে পারে। চিকিৎসা ক্ষেত্রে খেলা অনেক সময় চিকিৎসা পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে শিশুর উপর চাপিয়ে দেওয়া ঘটনা থেকে তার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। খেলার মাধ্যমে উদ্বেগ দূরীভূত হয়ে যায় এবং শিশু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর, মানসিক চাহিদা পূরণে খেলার গুরুত্ব। শারীরিক বিকাশের মতো মানসিক বিকাশেও বিভিন্ন ধাপ রয়েছে, তাই মানসিক বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় খেলা ইতিবাচক ভূমিকা পালন করে। যে শিশু মানসিক বিকাশের এমন স্তরে পৌঁছেছে যে সে তখন নিজেই একটা কিছু সৃষ্টি করতে চায়, তখন তাকে গঠনমূলক খেলার উপাদান যেমন রং তুলি, কাদামাটি, ব্লক দিলে শিশুর মানসিক বিকাশের পথ সুগম হয় এবং শিশু অধিক তৃপ্ত হয়। অর্থাৎ শিশু যখন নিজে নিজে আঁকাআঁকি শিখবে তখন তাকে স্বাধীনভাবে পেন্সিল, কলম অথবা রং তুলি, বোর্ড এগুলো দিয়ে দিতে হবে। তাকে বলে দিতে হবে না তুমি এটা করো। তার ইচ্ছা মতো যখন সে কাজ করবে তখন কি হবে, তার মানসিক বিকাশটা ঘটবে এবং সে ওখান থেকে সৃষ্টি করতে শিখবে, গঠন করতে শিখবে। আর যখন সে একটা কিছু গঠন করে ফেলবে তখন তার যে তৃপ্তি, তার যে আনন্দ, এই আনন্দ এই তৃপ্তি তার মানসিক বিকাশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। 6 নম্বর, সামাজিকরণে খেলা। একটা শিশুর সামাজিকরণে খেলার ভূমিকা। সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এ খেলার মাধ্যমে শিশু মিথস্ক্রিয়া শেখে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের মেশা যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো শিখে যায়। মানুষ সামাজিক জীব, সে কখনো একা থাকতে পারে না, তাই অন্যের সাথে সম্পর্ক গঠনে, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে খেলা ইতিবাচক ভূমিকা পালন করে। যখন একাধিক বা 4-5 জন মিলে কোনো খেলা খেলবে তখন এই 4-5 জন খেলার মাধ্যমে 4-5 জনের সঙ্গে যে কিভাবে মিশতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে এই বিষয়গুলো কিন্তু সে শিখে যায় এবং এর মাধ্যমে তার ইতিবাচক যে মানে ভূমিকা, সমাজে যে ইতিবাচক কিছু সে পাচ্ছে এবং ইতিবাচক কিছু দিতে হবে সেই বিষয়টাও সে শিখে যায়। নৈতিক বিকাশে খেলা। নৈতিকতার বিকাশে খেলা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের থেকেই শিশুর নৈতিকতা বোধ জন্ম নেয়। শিশু বন্ধু দলের সংস্পর্শে এসে সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, সঠিক, ভুল ইত্যাদি প্রায়োগিক গ্রহণযোগ্যতা বুঝতে পারে। দলে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে শিশু সত্যবাদী হয়। আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন আমরা কিন্তু সব জায়গায় এখনও সত্য মিথ্যা এর মধ্যে সত্যর আদর বেশি, মিথ্যাটা গোপনেই করতে হয়, মিথ্যাটা প্রকাশ্য নয়। তাহলে সত্যটা প্রকাশ করলে, ন্যায় করলে, সঠিক করলে তাকে বাহবা দেওয়া হয়। এই জিনিসটা যখন সে দেখে দলের অন্য শিশুদের তখন সে
সত্য বলতে শেখে, ন্যায় করতে শেখে, সঠিক করতে শেখে। তাহলে কি হলো, তার নৈতিক বিকাশটাও কিন্তু খেলার মাধ্যমে ঘটে গেল। পরিজ্ঞানমূলক বিকাশে কীভাবে আমাদের খেলার গুরুত্ব আসছে? শিশুর খেলার পরিজ্ঞান বিকাশে সহায়তা করে। নিজের পরিবেশ সম্পর্কে জানা যায় খেলার মাধ্যমে। উদ্ঘাটনী এবং নাটকীয় খেলা এ ধরনের বিকাশে সহায়তা করে। বুদ্ধির বিকাশে খেলাধুলা বুদ্ধিবৃত্তীয় বিকাশের সহায়ক। বন্ধুদের সংস্পর্শে এসে শৈশবের শেষ পর্যায়ে শিশুরা পরিবেশ উপযোগী আচরণ করতে শেখে। খেলাধুলার মাধ্যমে তারা বিভিন্ন জিনিসের গুণাবলী বুঝতে পারে। দৌড়াদৌড়ি, লাফালাফি, ধরা, মাপা কিংবা গণনা করা অনেক কিছুই কিন্তু শিশু কি করছে, এই খেলাধুলার মাধ্যমে শিখছে। একটা দলে কয়জন লোক থাকবে, একটা দলের কোন লোকটা আগে যাবে, কোন লোকটা পরে খেলবে, কার পরে কে খেলবে, এই দান ফেললে কি হবে, ওই দান ফেললে কি হবে, এই যে বিভিন্ন নিয়ম নীতি, খেলতে গেলে কিছু নিয়ম নীতি থাকে। এই নিয়ম নীতি শেখার মাধ্যমেই কিন্তু শিশুটি কিসের বিকাশ হচ্ছে, তার যে বুদ্ধি ছিল সেই বুদ্ধিটা বিকশিত হচ্ছে ওই পরিবেশে। এই হচ্ছে আমাদের খেলার গুরুত্ব। এরপরে খেলার শর্ত যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখি কি কি আছে। খেলার শর্তর মধ্যে আছে পঞ্জীবিত করা শক্তি, উপকরণ, সময়, স্থান, খেলার সাথী, খেলার কৌশল। শর্তের মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি পুঞ্জীভূত করা শক্তি। শিশু দৈনন্দিন কাজকর্মে যে শক্তি ব্যয় করে তার চেয়ে অধিক শক্তি না থাকলে সে খেলাধুলায় আগ্রহ প্রকাশ করে না। অর্থাৎ সে নিয়মিত যা করে, বাসায় হোক বাইরে হোক, তার চেয়ে যদি অধিক শক্তি তার ভিতর না থাকে তাহলে সে খেলায় আগ্রহ প্রকাশ করবে না। কারণ খেলতে গেলে শারীরিক শক্তির প্রয়োজন আছে। শিশু যদি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকে তবে তার মধ্যে খেলাধুলার আগ্রহ জন্মে না। অর্থাৎ শিশুর সক্রিয় খেলাধুলার মাধ্যমেই আমরা বুঝতে পারবো শিশুটি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছে। এরপরে আসো খেলাধুলার উপকরণ। খেলাধুলার জন্য উপকরণ একটি প্রয়োজনীয় শর্ত। খেলার উপকরণ যদি নতুন এবং অধিক হয় তবে সে আনন্দ নিয়ে খেলাধুলা করে। অর্থাৎ শিশুটি যখন খেলবে সেই বিষয়গুলো যদি তার কাছে নতুন এবং কি হয়, অধিক বেশি হয় তাহলে সে আনন্দ পাবে। সময়। খেলাধুলার জন্য দৈনন্দিন কাজকর্মের পরে তাকে কিছুটা সময় বের করে দিতে হবে। তাকে সময় দেওয়া হলে সে নিজের ইচ্ছা মতো খেলা করতে পারবে। অর্থাৎ প্রতিদিন খাওয়া, গোসল করা, ঘুমানো, পড়াশোনা করা, যাই বলো, টিভি দেখা, কার্টুন দেখা, এইগুলোতেই যদি ব্যস্ত রাখো তাহলে তো সে খেলার সময় পাবে না। খেলার জন্য তার নিজের মতো করে অথবা অন্যের সাথে বসে খেলার জন্য তাকে কিছু সময় বের করে দিতে হবে, তাহলে সে তার ইচ্ছা মতো খেলতে পারবে। অন্যের সঙ্গেও খেলতে পারবে, পুতুল নিয়েও খেলতে পারবে, ফুটবল নিয়েও খেলতে পারবে। অর্থাৎ তাকে সেই সময়টা করে দিতে হবে, সুযোগটা দিতে হবে। স্থান। খেলাধুলার একটি প্রধান শর্ত হচ্ছে উন্মুক্ত স্থান, অর্থাৎ খোলা জায়গা। খোলা জায়গা না থাকলে খেলাধুলা বাধাগ্রস্ত হয়। মাঠের অভাবে তাই ঢাকা শহরের অলিগলিতে অনেক শিশুকে খেলতে দেখা যায়। ক্রিকেট খেলতে গিয়ে মানুষের জানালা ভেঙে যায়, মানুষের ঘরে জানলা ভেঙে যায়। আমরা যাদের জানলা ভেঙে যায় তারা বকা দিই, শিশুকে নিষেধ করি, এবং যার শিশুটি জানলা ভেঙেছে সেও বাধ্য হবে শিশুটিকে বলতে, তুমি ক্রিকেট খেলো না, বল ছুঁড়ো না, অন্যের জানলা ভেঙে যাচ্ছে। তাহলে খেলাধুলার জন্য আমাদের কি লাগবে? স্থানও লাগবে, সেটা উন্মুক্ত স্থান লাগবে। খোলা জায়গায় পরিমাণ যত বড় হবে শিশুরা খেলাধুলায় তত বেশি আগ্রহী হবে। দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, দোলনা খেলবে অথবা দড়ি খেলবে। এর জন্য তো প্রচুর জায়গার প্রয়োজন হয়, খোলা জায়গার প্রয়োজন হয়। বল খেলবে, ছোড়াছুড়ি করবে, ঢিল মারবে, এগুলো যদি জায়গা না থাকে তাহলে কিভাবে হবে? তাই স্থানটা খোলামেলা হতে হবে।
খেলার সাথে শিশুকালে তারা এককভাবে খেলতে যদিও আগ্রহী হয়, তবুও খেলা দেখার সাথে সাথীর প্রয়োজনীয়তা অনুভব করে। অর্থাৎ প্রথম জীবনে খেলা কিন্তু একাই শুরু করে, কিন্তু তারপরে যখন সে বাড়ির বাইরে যাবে, ঘরের বাইরে যাবে, তখন থেকে সে কি করবে, অন্যের সাথে অন্যেরা মানে একাধিক জন মিলে খেলছে এই খেলাটা দেখার পরে তারও কিন্তু আগ্রহ হবে মানে ওদের সঙ্গে মিলেমিশে খেলার। সর্বশেষ বিষয়টি হচ্ছে খেলার কৌশল আয়ত্ত করা খেলাধুলার একটি শর্ত। প্রতিটি খেলার একটি পদ্ধতি বা কৌশল রয়েছে। শিশু অন্যকে অনুকরণ করে বা দেখে বা প্রচেষ্টার মাধ্যমে সে কৌশল আয়ত্ত করে। প্রত্যেকটা খেলার আলাদা আলাদা নিয়ম রয়েছে। আমরা লুডো যদি বলি, দাবা যদি বলি, এগুলো ঘরে বসে খেলছি। আমরা যদি বউচুরি বলি, অথবা কি বলে গোল্লাছুট বলি, হাডুডু বলি, ফুটবল বলি, এই যে প্রত্যেকটা খেলার মধ্যে কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে। শিশু যখন অন্যদের এই খেলাগুলো খেলতে দেখছে, তখন তারপরে যখন সে খেলতে যাবে ওই নিয়ম নীতিগুলো মেনে চলবে। তাহলে কি হলো, সে কিন্তু খেলার কৌশলটাও শিখে গেল। এই হচ্ছে আমাদের খেলার শর্ত। এরপরে আসো খেলার প্রকার আমরা দুই রকম পাই, দুই প্রকার খেলা পাই। এক হচ্ছে সক্রিয় খেলা, দুই নিষ্ক্রিয় খেলা। সক্রিয় খেলা, নিষ্ক্রিয় খেলা। সক্রিয় খেলার মধ্যে আমরা 9 রকম পাচ্ছি: গঠনমূলক, উদ্ভাবনীমূলক, সংগ্রহমূলক খেলা, নিয়ম সমৃদ্ধ খেলা, স্বাধীন ও স্বতঃস্ফূর্ত খেলা, অভিনয়মূলক খেলা, কাল্পনিক খেলা, সামাজিক খেলা, সমান্তরাল খেলা। আমরা একে একে দেখে নিই সক্রিয় খেলাগুলির। আমরা একে একে দেখে নিই। প্রথমটাই হচ্ছে গঠনমূলক খেলা। শৈশবের শেষ পর্যায়ে ছেলেমেয়ের কাছে অবসর সময়ে নতুন কোনো জিনিস তৈরি করা বেশ আনন্দদায়ক। জিনিস তৈরি করে সেটি ব্যবহার করা না হলেও কোনো ক্ষতি নেই। কাঠ ও যন্ত্রপাতির সাহায্যে কিছু তৈরি করা ছেলেদের একটি প্রিয় শখ। অন্যদিকে মেয়েরা সূচের কাজ, পুঁতি দিয়ে গয়না তৈরি করা ইত্যাদি কাজ করতে পছন্দ করে। আরও ছোট বয়সে যখন সূচের কাজ করতে পারে না, তখনও মেয়েরা কি করে, কোনো কিছু দিয়ে ঘর তৈরি করার চেষ্টা করে, পুতুলের বাসা বানানোর চেষ্টা করে, পুতুল বানানোর চেষ্টা করে। আর ছেলেরা কি করবে, গাড়ি বানানোর চেষ্টা করে, কোনো কিছু চালনার চেষ্টা করে, অথবা মাটি খুঁড়ে, গ্রামের বাচ্চারা মাটি খুঁড়ে গাছ লাগানোর চেষ্টা করে। এই যে পার্থক্য, এবং এই খেলাগুলোকে আমরা বলছি গঠনমূলক খেলা। এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে পেন্সিল দিয়ে বিভিন্ন রকমের ছবি আঁকছে। সেক্ষেত্রে অনেক সময় যখন আরেকটু বড় হয়ে যায়, তখন দেখা যায় কোনো মানুষের ছবি, কোনো পশুর ছবিও সে আঁকছে। এটা হচ্ছে তার গঠনমূলক খেলা। উদ্ভাবনী খেলার মধ্যে এটা শৈশবের শেষ পর্যায়ে শুরু হচ্ছে। খুঁটিনাটি পরিচালনা করে তা ভালোভাবে বুঝতে চেষ্টা করে। এই বয়সে দল বেঁধে অনুসন্ধান অভিযান চালানো আনন্দ লাভের পন্থা হিসাবে এত জনপ্রিয় যে অবসরকে আনন্দময় করে তোলার লক্ষ্যে এ বয়সের ছেলেমেয়েরা নিয়মতান্ত্রিক পন্থায় গঠিত বিভিন্ন দল, যেমন বয় স্কাউট, গার্লস গাইড ইত্যাদি অধিক সংখ্যায় যোগদান করে। এটা আরও বড় হলে, যখন আমরা স্কুলে পড়ি, তখন দেখা যায় যে আমরা বয় স্কাউট অথবা গার্লস গাইড ইত্যাদিতে আমরা যোগ দিই। ছোটোবেলায় হলুদ পাখি, আরও বিভিন্ন যে মেয়েদের আছে সেগুলোতে মেয়েরা যায়, এবং ছেলেদের যে ছোট ছোট দল আছে সেই দল বেঁধে কাজ করে। আবার যদি তারা গ্রামের হয়, দেখা যাচ্ছে যে আগে তো ছিল, এখন নাই, জঙ্গলের ভিতর ঢুকে গিয়ে কোনো কিছু ধরে আনা, পাখি ধরে আনা, মাছ মারা, এই কাজগুলি, কেমন করে মাছটা ধরতে হয়, এই কাজগুলি, এগুলো তাদের কাছে খুব আনন্দের হয়, এবং এই কাজগুলো হচ্ছে উদ্ভাবনী খেলা তারা মনে করে। 3 নম্বর সংগ্রহমূলক খেলা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ছেলেমেয়েরা যত বড় হয়ে ওঠে, কিছু সংগ্রহ করার মাধ্যমে আনন্দ লাভের প্রবণতা তত বৃদ্ধি পায়। কারণ একজন কিছু সংগ্রহ করলে তা যেমন নির্দিষ্ট শিশুকে আনন্দ দেয়, তেমনি অন্য সঙ্গীদের মনেও ঈর্ষার জন্ম দেয়। অর্থাৎ
হিংসা করে। একজন কিছু গুছিয়েছে, সে বলছে যে আমার কাছে অনেকগুলো টাকা আছে, নতুন টাকা, কেউ বলছে আমার কাছে পয়সা আছে, কেউ বলছে আমার কাছে ছোট ছোট গাড়ি আছে। এই যে একজন বলছে আরেকজন শুনে আরেকটা কিছু করার জন্য তার আগ্রহ সৃষ্টি হয় এবং সে হিংসাও করে। যেমন ডাক টিকিট সংগ্রহ করা, বাল্যকালের সূচনায় ছোট শিশুর মতো বড় বড় মেয়েরাও অন্যের দৃষ্টি আকর্ষণের সক্ষম এরকম যে কোনো জিনিস, যেমন পাথরের টুকরা, মার্বেল ইত্যাদি জমায়। অর্থাৎ এই জিনিসগুলো সে জমায় রাখে, অথবা তার প্রিয় কোনো দেখা যাবে অনেক রকমের কি কসমেটিক, অথবা কানের দুল, চুড়ি, টিপ, এক একজনের এক এক রকম নেশা থাকে সেই জিনিসটা সংগ্রহ করার। এরপরে আসো নিয়ম সমৃদ্ধ খেলা। বিকাশ মনোবিজ্ঞানীদের মতে শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা যেসব খেলা করে বাল্যকালে সেসব খেলা তাদের আর আনন্দ দিতে পারে না। পরবর্তীতে তারা বয়স্ক যুবক যুবতীদের উপযুক্ত নিয়ম সমৃদ্ধ প্রতিযোগিতায় খেলা, যেমন বাস্কেটবল, ফুটবল, হকি ইত্যাদি খেলতে আগ্রহী হয়। তারপরে স্বাধীন এবং স্বতঃস্ফূর্ত খেলা। 2.5 থেকে 3 বছরের শিশুদের মধ্যে এই ধরনের খেলা বেশি দেখা যায়। শিশু তার নিজের খেলার খুশি মতো যখন ইচ্ছা তখন খেলে, অর্থাৎ যখন ইচ্ছা তখন পুতুল খেলছে, যখন ইচ্ছা তখন পানি দিয়ে শরবত বানাচ্ছে, যখন ইচ্ছা তখন সে গোসল করাচ্ছে পুতুলকে। এই খেলাগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত খেলা বলি। অভিনয়মূলক খেলা। এ ধরনের খেলা প্রাক স্কুলগামী শিশুদের খুবই প্রিয়। নিজেকে অন্যের ভূমিকায় সাজাতে এবং সেই সাথে অভিন্ন মনে করা, অর্থাৎ বাবার মতো করে কথা বলা, বাবার মতো করে শাসন করা, কিংবা মায়ের মতো করে রান্না করে মাও যেমন খেতে দেয় সবাইকে, পরিবেশন করে সেরকম করে পরিবেশন করা। অথবা যদি বাসায় সিলেট অথবা চক, বোর্ড এগুলো থাকে, দেখা যাবে যে শিশুটি টিচার হওয়ার জন্য সিলেট বোর্ড নিয়ে দাঁড়িয়ে গেছে, আমি টিচার, তুমি স্টুডেন্ট, তুমি পড়ো, মাকেই বসাই দিল অথবা বাবাকে বসাই দিল, সে শিক্ষক হয়ে গেল, অথবা রান্না করে সে দাদি হয়ে গেল। এই ধরনের কাজগুলো সে করতে শেখে। অভিনয়মূলক খেলা। কাল্পনিক খেলা। কাল্পনিক খেলায় শিশু নিজেকে কোনো বস্তু, ব্যক্তি বা ঘটনার সাথে কল্পনায় নিজেকে সম্পৃক্ত করে এবং সে অনুযায়ী কাজ করে আনন্দ পায়। এটাও ওই রকমই, মাকে দেখে অনুকরণ করতে যে কল্পনা যে এক সময় আমি এরকম হব, অর্থাৎ ওই যে যখন শিক্ষক হচ্ছে সে হয়তো মায়ের শাড়ি অথবা মায়ের ওড়না কিংবা ছোটো কোনো ওড়না পেঁচিয়ে নিয়ে শাড়ি পরে সে কল্পনা করছে সে বড় হয়ে গেছে এবং সে শিক্ষক হয়ে গেছে, সে বোর্ডে ক্লাস নিচ্ছে, এরকম করে সে খেলা করে। সামাজিক খেলা। দলীয় এবং নিয়ন্ত্রণিক খেলা হচ্ছে সামাজিক খেলা। এই ধরনের সহযোগিতামূলক খেলা শিশুর মানসিক গুণাবলী বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। আর সমান্তরাল খেলা। প্রাক বিদ্যালয়গামী শিশুরা সবাই মিলে একত্রে যে খেলা করে তাকে সমান্তরাল খেলা বলে। এই হচ্ছে সক্রিয় খেলা। এবার আসো নিষ্ক্রিয় খেলা। নিষ্ক্রিয় খেলার মধ্যে আছে বই পড়া, ক্রমিক পাঠ করা, চলচ্চিত্র দেখা, রেডিও টেলিভিশন দেখা, দিবাস্বপ্ন দেখা, অন্যের কাজ দেখা, গল্প শোনা, গান করা। দেখো, খেয়াল করো, সবগুলোই কিন্তু নীরবে বসে থেকে হবে, সেই জন্য আমরা এটাকে বলছি নিষ্ক্রিয় খেলা। প্রথমটা বই পড়া। বই পড়ার জন্য কি দৌড়াদৌড়ি লাফালাফি করতে হবে, মাথা খাটাতে হবে না, পড়ে মুখস্থ করার দরকার নেই, বই পড়ছে সে, একটু বুঝলো, না বুঝলে বয়সের সঙ্গে সঙ্গে সে বুঝবে। ক্রমিক পাঠ। একা একাই বসে বসে সে ক্রমিকগুলো পাঠ করে এবং নিজ মনে হাসতে থাকে। চলচ্চিত্র দেখা। ছবি দেখার জন্য কি দৌড়াদৌড়ি করা যাচ্ছে, সক্রিয় কোনো কিছু আছে? নাই, নিষ্ক্রিয়ভাবে বসে থেকে সে চলচ্চিত্র দেখছে। রেডিও টেলিভিশন দেখাটাও ঠিক একই রকম। রেডিওতে প্রচারিত গানের অনুষ্ঠান অথবা খেলার ধারা বিবরণী শুনতে ছেলেমেয়েরা পছন্দ করলেও সাধারণত সকলেই রেডিও শোনার চেয়ে টেলিভিশনের মাধ্যমে কোনো অনুষ্ঠান প্রত্যক্ষ করতে, অর্থাৎ শোনার চেয়ে দেখাটাকে বেশি পছন্দ করে। দিবাস্বপ্ন। যেসব ছেলে মেয়ে বাড়িতে একা থাকে, খেলার সাথে নেই, তারা প্রায়ই দিবাস্বপ্ন দেখে আনন্দ পায়, অর্থাৎ সে কল্পনা করে এরকম হতে পারে, ওরকম হতে পারে, বা ভেবেই নাই যে হচ্ছে, সেটাকেই আমরা বলছি দিবাস্বপ্ন। অন্যের কাজ দেখা। বাড়িতে ভাই বোন বা মায়ের কাজ দেখেও শিশু অনেক সময় আনন্দ লাভ করে। কেবল মানুষ নয়, অন্য প্রাণীর কাজকর্ম চলাফেরা দেখেও শিশু আনন্দিত হয়। গল্প শোনা। যে বাসায় দাদা দাদি, নানা নানি
বা বড় বয়স্ক ব্যক্তি বেশি আছে, তারা কিন্তু সেই ব্যক্তিদের সঙ্গে থাকে, শিশুদের সঙ্গে থাকে এবং গল্প শোনায়। সেই গল্প শুনে শিশুটি আনন্দ লাভ করে। গান শুনেও শিশুরা আনন্দিত হয়, গানের সুর বাজনা এবং তাদের আনন্দ দেয়। এটা অনেক অনেক ছোট বয়স থেকেই শিশুরা গান শুনে আনন্দিত হয়। বিশেষ বিশেষ গান সে নিজে কথা বলার সঙ্গে সঙ্গে বলতেও থাকে, নাচতেও থাকে। এই যে গান শুনে নাচতে থাকা, এটাই তার আনন্দ প্রকাশের একটা কৌশল বা আনন্দ প্রকাশের একটা উপায়। এইভাবে সে আনন্দ প্রকাশ করছে, অর্থাৎ সে গান শুনে আনন্দ পাচ্ছে। শিক্ষার্থী, আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা আলোচনা আমাদের অধ্যায় মোটামুটি সপ্তম অধ্যায় পর্যন্ত আজকে শেষ করে ফেললাম। আশা করছি তোমরা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমি সেটুকু বুঝেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আগামী ক্লাস অষ্টম অধ্যায় তারুণ্য বা কৌশল, এই নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো।